এবং এই যে রোমানের প্রশ্ন আসলো, এটাকে কিন্তু দশরথদেব বিরোধিতা করেননি বা বামফ্রন্ট সরকারও বিরোধিতা করেন। মানে উপজাতি অংশের বেশিরভাগ মানুষ রোমান লিপিকে সমর্থন করলে আপনার কোনো আপত্তি থাকবে না। যদি বেশিরভাগ যদি বলেন, হ্যাঁ, এবং এটার যদি বাস্তবতা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাখ্যা করে বলতে পারে, গ্রহণযোগ্য হয়, তাহলে আপত্তি কী থাকবে? এ তো ঈর্ষাকাতরতার কিছু প্রশ্ন নেই। Rangsan ta kotai bukuk song haino hailam sopiro norokno horjelai TV o ba ani yagra saito nugu jaman kana sabo asukjak khaklayo bini totei sinimung ketalkhai sini tipra hasteni lukurokno yakaba sini barat hakotoni lukurokno sinimung rina nangni ahinai to phano nongni besango tewaise sinimung riuri feona bongka sini tipra hasteni 20 years romoi sini Tripura hasteni Montri Okra Tongjak yakaba Chief Minister tei kaisa sinimung sara Bharat borshoni je Chief Minister yakaba Montri Okra Tongmani bisingo jotoni selai udaharon tamni hingkai 20 ta bochor kaisa rajyono नेतृत्व रिवै चालगै थांमानि यागुल फानो मुंसा करपसननि बिनि थानि कक बिनि फाइसिङो कक सिलसा मुंग्रै याखैबा 20 टा बছर निनि काइसा स्टेटनि मन्त्रि अकरा तङैबो ताबो जतनि सोलाय कम सम्पदनि मालिक फरकसा चिफ मिनिस्टार नङै थांजाक आं कक सावै तंगो सिनि हास्टेनि कसाम CM yakaba sini hasteni kesam Montri Okra borom gonang sini Manik Sarkar Sar Mohodoyni gai স্যারকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের হরজলাই টিভি এর পর্দায়। সর্বপ্রথমে ইংরাজি নববর্ষের আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি। আমিও আপনাকে এবং আপনার সঙ্গে যারা আপনার এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেন তাদের সবাইকে 2026 ইংরেজি নববর্ষ তার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই বছরটি বিগত বছরের তুলনায় ভালো হবে এবং শান্তি সুস্থিতি সমৃদ্ধি এই প্রত্যাশা নিয়েই তো মানুষ মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেদিক থেকে আমিও চাইব যে মানুষের এই যে আকাঙ্ক্ষাগুলো এগুলো পূরণ হোক, এটাই আমার মানে নববর্ষের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে প্রত্যাশার বিষয় আমি উল্লেখ করলাম। সর্বপ্রথম প্রশ্নের দিকে যাচ্ছি স্যার। সর্বপ্রথম প্রশ্ন আপনার কাছে, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল মানে শাসক দল তাদের বিভিন্ন দলীয় সভায় তারা বলে বেড়াচ্ছেন যে বিজেপি সরকার আসার পরেই নাকি এই রাজ্যে ত্রিপুরাসা অথবা উপজাতিদের সবচাইতে সম্মান দেওয়া হয়েছে। এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আমাদের যে অভিজ্ঞতা এই সরকার আসার পর ত্রিপুরার সমস্ত অংশের মানুষের জীবনেই সমস্যা বেড়েছে এবং স্বাভাবিক কারণেই উপজাতি জনগণের অবস্থার পরিবর্তন তো হয়নি, আরও খারাপ থেকে খারাপ দিকে গেছে। এখন সম্মানের যে বিষয়টি
আমি বা আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সেদিক থেকে যদি বলি, কাজ পাবে, রোজগার নিশ্চিত থাকবে, কেনবার ক্ষমতা থাকবে এবং পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো খেতে পারবেন। প্রত্যেকদিন মাছ মাংস ডিম খেতেই হবে এটা বলছি না, অভুক্ত থাকবেন না, মাথা গুঁজবার একটা নিশ্চিত আস্তানা থাকবে, লজ্জা নিবারণের কাপড় থাকবে, ছেলেরা মেয়েরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধভাবে চলাফেরা করতে পারবেন, নিজের মনের ভাব চিন্তা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন, প্রতিবাদ করার অধিকার থাকবে। এই যে বিষয়গুলো, ধর্ম যার যার তার তার, ধর্ম নিয়ে কোনো রকম চাপ সৃষ্টি করা যাবে না, বা এক ধর্ম করতে গিয়ে আরেক ধর্মের বিরুদ্ধে কল্পিত কথাবার্তা বলে একটা অসুস্থ পরিবেশ তৈরি করার যে চেষ্টা, এটা থাকবে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মিলিয়েই তো মানে সম্মানের প্রশ্নটা মানে আমার মনে হয় বিবেচনা করতে হবে। তা যদি করতে হয় তাহলে আমি যেটা বলতে চাইছি, এই সরকারটা আসার পর যেহেতু উপজাতিদের প্রশ্নটা এসছে, তারা কী রকম কাজ করেছে যার জন্য বামফ্রন্ট সরকারের তুলনায় এরা আসার পর উপজাতিদের সম্মান অনেক বেড়েছে, তার মানে ভালো হয়েছে। তাহলে আমি যে যে বিষয়গুলো উল্লেখ করলাম, এই বিষয় সম্পর্কে তাদের অবস্থান কি? আমি যদি বলি রাজন্য শাসিত ত্রিপুরা, কংগ্রেস শাসিত ত্রিপুরা, কংগ্রেস উপজাতি যুব সমিতি শাসিত ত্রিপুরা, সামগ্রিকভাবে ত্রিপুরার উন্নয়নের জন্য একটা দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী কোনো পরিকল্পনা যেমন তাদের ছিল না, তেমনি বিশেষ করে যেহেতু উপজাতিদের প্রসঙ্গটা আপনি তুললেন, উপজাতি জনগণের ব্যাপারটা তো তাদের ভাবনায় মোটেই গুরুত্ব পায়নি। এদেরকে তো তারা 2 নম্বর 3 নম্বর নাগরিকের মতো মনে করত, যেটার তীব্র প্রতিবাদ বিরোধিতা আমরা প্রথম থেকে করে আসছি, ছাত্র আন্দোলনের দিক থেকে। তাহলে এই জায়গাটাতে পরিবর্তনটা আসলে আসলো কখন? বামফ্রন্ট সরকার আসার পর। এখন ধরুন বামফ্রন্ট সরকার আসার পর আমি যেটা বলবো, এডিসি তৈরি হয়েছে, ককবরক ভাষা রাজ্যের ভাষায় স্বীকৃতি পেয়েছে, স্কুলে পড়াশোনার মাধ্যম হিসাবে ককবরক ভাষা স্বীকৃতি পেয়েছে। প্রথম ক্লাস 5, তারপরে আর 8 পর্যন্ত আস্তে আস্তে উপরের দিকে। বইটা তৈরি করতে সময় লাগে এবং এটা যেতে যেতে বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষার সাবজেক্টের মধ্যে ককবরক অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, বেআইনিভাবে উপজাতিদের জমি হস্তান্তরিত হয়েছিল, বামফ্রন্ট সরকার এসে এগুলো পুনরুদ্ধার করেছে। চাকুরির ক্ষেত্রে সংরক্ষণ, সংবিধানের নির্দেশ আছে, সেই সংরক্ষণ উপজাতি তফসিলি কারোর ক্ষেত্রেই আগের সরকারগুলি মানেনি। বামফ্রন্ট সরকার এসে ব্যাকলগ হিসাব করেছে। বামফ্রন্ট সরকার আসার আগে, স্বাধীনতার পর যে সরকারটা রাজ্য চালাতো, সেই সময় যা চাকরি হয়েছে তাতে সংখ্যা অনুযায়ী উপজাতিদের যতটা চাকরি হওয়ার কথা ছিল ততটা চাকরি তো হয়নি। তো এইটা একটা শূন্যতা তৈরি হয়ে আছে। এটা কাটিয়ে তোলার জন্য সরকার কর্মসূচি হাতে নিল, ব্যাকলগ ক্লিয়ার করো। তার মানে ওই হিসাব করে বের করে এনে নূতন চাকরিতে যাওয়ার আগে সেই শূন্য জায়গাটা পূরণ করার পদক্ষেপ বামফ্রন্ট সরকার গ্রহণ করেছে। তো কল্পনার বাইরে। ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এরকম ব্যবস্থা নিয়েছে আমার অন্তত জানা নেই। আমি ত্রিপুরার কথাই বলছি। এখন যে জমি বেআইনি হস্তান্তরিত হয়েছিল ট্রাইবেলদের, নন ট্রাইবেলের মধ্যে হাতে,
এটা হতে পারে না। তা এই জায়গাটাতে এই জমি পুনরুদ্ধার করে ট্রাইবাল প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে। এটা একমাত্র বামফ্রন্ট আসছিল বলেই সম্ভব হয়েছে। তার আগে তো হয়নি, তার আগের সরকার থাকার সময় তো বেআইনিভাবে হস্তান্তরিত হয়েছে। বামফ্রন্ট তখন থেকেই বিরোধিতা করেছে। সরকার এসছে, ওই যে লড়াইয়ের ময়দানে এটার বিরোধিতা করেছে, বেআইনি কাজ হচ্ছে, কেন সরকার বন্ধ করছে না, প্রতিবাদ আন্দোলন। তো সেটা সরকার আসার পর ওই স্লোগানটা প্রশাসনিক উদ্যোগ নিয়ে কার্যকরী করেছে, যে সেই জমি ফিরিয়ে দিয়েছে। আর জমি যখন ট্রাইবেলরা বিক্রি করতে যাচ্ছে, তখন ট্রাইবেলের জমি ট্রাইবেলের কাছে বিক্রি করতে গেলেও সেখানে সরকারের অনুমোদন নিতে হয়েছে। কী কারণে বিক্রি, কার কাছে বিক্রি, তো এই বিক্রি না করে যে কারণে বিক্রি করতে চাইছেন সেটা জন্য যে আর্থিক প্রয়োজন, পারিবারিক অন্য কোনো আয় উপার্জনের মাধ্যমে সেটা করা যায় কি না, অর্থাৎ ট্রাইবেলের হাত থেকে যেন জমিটা না চলে যায়, এটা একটা মূল সম্পদের মতো। এটা তো আমি আমার সরকারের অভিজ্ঞতা দিয়ে দেখেছি। প্রতি 2 মাস 3 মাস পরে পরে এই বিষয়গুলো নিয়ে আমাদের মিটিং করতে হতো, বিশেষ একটা কমিটি। তো এটা বামফ্রন্ট সরকার করেছে। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, কেমন না? ট্রাইবেল এলাকায় কিছু ছিল নাকি? কিছুই ছিল না, কেমন না? তো এগুলি কখন হয়েছে? বামফ্রন্ট সরকারের সময় হয়েছে। তাহলে এর সঙ্গে কি, এর সঙ্গে হচ্ছে তার শিক্ষা সংস্কৃতির বিকাশ, সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য, এই সমস্ত বিষয়গুলির একটা নতুন একটা উদ্যম সেখানে তৈরি হয়েছে। এবং আমাদের ত্রিপুরার উপজাতি ছেলে মেয়েদের এই যে সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে যারা একটু দক্ষতা দেখাতে পেরেছে, তাদের টিম ত্রিপুরার বাইরের রাজ্য না, দেশের বাইরে বামফ্রন্ট সরকারের সময় সরকারি টাকায় তাদেরকে পাঠানোর ব্যবস্থা হয়েছে। এবং এরকম 3-4টা রাষ্ট্রে গিয়ে তারা সুনাম অর্জন করেছে। এবং কোনো রাষ্ট্র থেকে পরবর্তী সময়ে আহ্বান এসছে, তোমাদের এই টিম আমাদেরকে আরেকবার আমাদের দেশে পাঠাও, এরকম ঘটনা আছে, কেমন না? তাহলে এই যে বিষয়গুলো, চাকরির ক্ষেত্রে আমি যেটা বলছি, সংরক্ষণ মানে স্ট্রিক্টলি ফলো করতো বামফ্রন্ট সরকার। ব্যাকলগ তো ক্লিয়ার করলো, তারপরে যখন নিয়মিত চাকরি সরকার দিতে আরম্ভ করলো, তাতে 100টা চাকুরিতে উপজাতিদের জনসংখ্যা অনুযায়ী যতটা, তফসিলিদের জনসংখ্যা অনুযায়ী যতটা, এটা স্ট্রিক্টলি ফলো করা হতো। প্রমোশনের ক্ষেত্রেও এই সংরক্ষণের যে ব্যবস্থাটা বামফ্রন্ট সরকার দারুণভাবে এটা অনুসরণ করার চেষ্টা করেছে। তো আমি জিজ্ঞেস করতে চাইছি, এই যে আপনি যেটা বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভার লোকরা, তার দলের লোকরা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে তারা এসে সম্মান বেশি দিচ্ছে, আগের তুলনায় অনেক কিছু করছে, আগে এরকম হয়নি। তো তারা কি করেছে একটু আমাদের বলুক না। আমরা তো উল্টো দেখছি, কি উল্টো দেখছি, এই যে মানে ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলটা বামফ্রন্ট লড়াইয়ের মধ্য দিয়ে এখানে প্রথম প্রতিষ্ঠা করেছে। 7ম তফসিল, যেহেতু কেন্দ্রীয় সরকার রাজি হয় না 6ষ্ঠ তফসিল দিতে, 7ম তফসিলে এটা প্রতিষ্ঠা করে 6ষ্ঠ তফসিলের দাবি বজায় রেখেছে। কারণ 6ষ্ঠ তফসিল না থাকলে পর, সরকার পরিবর্তন হলে পরে এই সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর যে কোনো সময় এই পরিষদ ভেঙে দিতে পারে। কিন্তু 6ষ্ঠ তফসিলই থাকলে সরকার ইচ্ছা মতো এটা ভাঙতে পারে না, এটা সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং এটা দেখভাল করার দায়িত্ব রাজ্যপালের। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি, কেমন না? ফলে এই যে এডিসিটা, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এখন এটার অবস্থাটা কি? মাসের প্রথম সপ্তাহে, ইংরেজি মাসে, সব মাসে নিয়মিত বেতন হয় না, মাসের মাঝামাঝি কোনো মাস শেষ হয়ে যায়, পত্রিকা পড়ে বলছি। এখন যারা পেনশন পেয়েছেন কয়েকশো, তারা তাদের
যে পেনশনটা মাসের শেষে পাওয়া, এটা আরও একটা বেতনের মতোই, এটা তারা পাচ্ছে না। তারা মামলা করেছে হাইকোর্টে। হাইকোর্ট তো মানে ক্ষেপে অগ্নিশর্মা, তারা এডিসিকে নির্দেশ দিয়েছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, যেদিন থেকে তাদের পেনশনের টাকা পাওয়ার কথা সেদিন থেকে হিসাব করে সমস্ত টাকা অমুক মাসের মধ্যে দিতে হবে। আর এতদিন যে তার টাকাটা তুমি দাওনি, তার জন্য তোমাকে সুদ দিতে হবে, সরকার বলেছে, এবং সুদের পার্সেন্টেজও বলে দিয়েছে। এটা অর্থটা কী? এটা কি সম্মান বাড়ল? আমি তো বুঝতে পারছি না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিসের ভিত্তিতে এগুলো বলছেন? দুর্নীতির আখড়া হয়ে গেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আর সরকার, এই সরকারটাও তো এখন দুর্নীতির আখড়া। এখন সরকার এবং অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে প্রতিযোগিতা চলছে, কারা দুর্নীতিতে সেরা, এ নিয়ে তাদের মধ্যে মারামারি হচ্ছে। ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য লড়াই তারা করছেন। এই দল সেই দলের অফিস পুড়ছে, সেই দল এই দলের অফিস পুড়ছে, মামলা করছে, মোকদ্দমা করছে, কেমন না, অফিসের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তারা দলের মধ্যেই, দুই দলের মধ্যেই করছে, একটা তো অপরকে সাহায্য করছে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিসের ভিত্তিতে বলছেন সম্মান বলে? এটা সম্মান হানি করে। এখন কি হচ্ছে? কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি করছে, কাজের জন্য ত্রিপুরার বাইরে যাচ্ছে, মজুরি যা পাচ্ছে তাতে যে যাচ্ছে তার নিজেরই খাবার ব্যবস্থা করতে পারছে না, বাড়িতে কি টাকা পাঠাবে, তবু পাঠাবার চেষ্টা করছে। এর মধ্যে বেঘুরে মারা যাচ্ছে, মৃত্যুর পর মৃতদেহ অনেক পরিবার ফিরিয়ে আনতে পারছে না, ওখানেই সমাধিস্থ করতে হচ্ছে। এগুলি কি সম্মান বৃদ্ধির লক্ষণ? আসলে ব্যর্থতা ঢাকবার এটা একটা কৌশল। ওরা ভেবেই নিয়েছে যে অসত্য কথা, কল্পকাহিনী তৈরি করে মানুষের কাছে যত বলা যাবে সেটা মানুষ একটা সময় বিশ্বাস করবে, তাতে আমাদের পিঠের চামড়া বাঁচবে। আমরা কিছু কাজ না করেও, ভোট তো আর হচ্ছে না ত্রিপুরায়, এ তো ভোটের অধিকার হরণ করেছে, যে প্রহসনে পরিণত করেছে, মুসলমানদের ব্যবহার করে রামের ভোট সাম দিচ্ছে। কাজেই তারা সেই জায়গায় মনে করছে এইভাবে আমরা চালিয়ে দিতে পারবো। এই সমস্ত কথা বললে তো হবে না। কিসের ভিত্তিতে সমস্ত কথা? বাস্তব ভিত্তিহীন কথাবার্তা এগুলো। চাকরি তো হচ্ছেই না, রেগুলার অ্যাপয়েন্টমেন্ট তো প্রায় নাই বলা চলে। স্কুলে হেডমাস্টারমশাই নেই, সাবজেক্ট টিচার নেই, কলেজে অধ্যক্ষ নাই, নির্দিষ্ট সাবজেক্ট পড়াবার জন্য সেই সাবজেক্টের যে অধ্যাপক নাই, হাসপাতালে ডাক্তারের সংখ্যা কম, সেই তুলনায় নার্সের সংখ্যা কম, সেই তুলনায় স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম। তা হাসপাতালটা চলবে কি দিয়ে? সাধারণ 4টা 5টা 7টা ঔষধ জীবনদায়ী, বামফ্রন্ট সরকার সেগুলি বিনা পয়সায় গরিবদের দিত, সেগুলো দেওয়া বন্ধ। সাধারণ ছোটোখাটো অপারেশন, সুই সুতা গজ ব্যান্ডেজ, এগুলি পর্যন্ত রুগীর পরিবারকে কিনে দিতে হয়। গ্রামের হাসপাতালগুলিতে ডাক্তারবাবুরা রুগীদের হাসপাতালে ভর্তি করাতে চায় না। কারণটা কি? ভর্তি করালে খাবার দিতে হবে, পয়সা নেই, পাঠিয়ে দিচ্ছে আগরতলায় চলে যাও বা জেলা হাসপাতালে যাও। পেশেন্ট যখন জিজ্ঞেস করে ডাক্তারবাবু কী করে যাব, বললাম না ঠিক আছে আমরা অ্যাম্বুলেন্স দেবো, খুব খুশি। অ্যাম্বুলেন্সের কাছে যাওয়ার পর ড্রাইভার বলছে টাকা দাও, বলে কেন? পেট্রোল ডিজেল কিনতে হবে। নাই তো। আরে তোমার পেট্রোল ডিজেল কেনার পয়সা যদি আমারই দিতে হয়, তাহলে তো আমি তোমার কাছে আসবো কেন? আমি তো ডাক্তারবাবুর কাছে গিয়ে অন্য হয়েছে মানে প্রাইভেটলি পরীক্ষা টরীক্ষা করে ওষুধ কিনে খেতে পারতাম। কি হচ্ছে এটা? এই তো চলছে। এখন তো ইন্টারভিউ নাই, হলেও চাকরি হয় না, দেখা করতে গেলে লাঠি পেটা খায়, অথবা কারাগারে বন্দি হয়, মিথ্যা মামলায় তৈরি হয়, বিধানসভায় গেলেও মার খায়। এই তো চলছে। আরেকটা প্রশ্ন, একটা সময় এই রাজ্যে বা ত্রিপুরা রাজ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সময় আমরা ত্রিপুরা ছাড়াই এখানের সংখ্যাগরিষ্ঠতা ছিলাম, কিন্তু বিভিন্ন ঐতিহাসিক কারণে আজকে বা বর্তমানে আমরা সংখ্যা লঘিষ্ঠতে পরিণত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলসহ আমাদের ত্রিপুরা জনগোষ্ঠীর মধ্যে একটা অংশ আলাদা স্টেট বা পৃথক একটা রাজ্যের দাবি তুলছেন।
যেহেতু আমাদের ভবিষ্যৎ বা অস্তিত্ব রক্ষার প্রশ্নে একটা প্রশ্নবোধক দাঁড়িয়েছে, তাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যেহেতু এই রাজ্যের দীর্ঘ সময়ের একজন অভিভাবক হিসেবে কাজ করে গেছেন, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে পৃথক রাজ্য তাকে আপনি কি সমর্থন করবেন এই বর্তমান সময়ে দাঁড়িয়ে? ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর রাজ্য গঠনের প্রশ্নে প্রথম যারা দায়িত্ব নেন সরকার পরিচালনা, তারা যে অবস্থান নিয়ে চলবার চেষ্টা করেছিলেন, এটাকে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি। ভাষাভিত্তিক রাজ্য করো, প্রধান যে ভাষা এই অংশের মানুষ বেশি বাস করেন, এটাকে ভিত্তি করে রাজ্য করো। তাতে গিয়ে বড় রাজ্য, মাঝারি ধরনের রাজ্য, অল্প কিছু ছোট রাজ্য তৈরি হয়েছে, সেটা ঠিক আছে, সেটা এই পর্যায়ে শেষ হয়েছে। এরপরে এক দুটো রাজ্য হয়তো ভেঙে আরও নতুন নতুন রাজ্য তৈরি হয়েছে। আসাম ভেঙে তো 5টা ছোট রাজ্য হয়েছে, ঠিক আছে। কিন্তু যে প্রসঙ্গটা এখানে তুলে আপনি বলছেন যে সংখ্যালঘু হয়ে গেছে, তাদের সমস্যার সমাধান হচ্ছে না, একটা অংশ মনে করছে তাদের জন্য আলাদা রাজ্য হলে ভালো হয়, তাতে তাদের এই সমস্যাগুলো সুরাহার রাস্তা পাবে। এই জায়গাটা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, প্রত্যেকটা রাজ্যে তো সংখ্যালঘু থাকবে, কেমন না? সব জায়গায় ট্রাইবেল নাও থাকতে পারে, অন্য অংশ তো সংখ্যালঘু আছে। এখন সব সংখ্যালঘুদের যদি ধারণাটা এটা হয় আমাদের জন্য আলাদা রাজ্য করতে হবে, তাহলে তো এটা তো আরেকটা জটিলতা তৈরি করবে। প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে সবাই মিলে একটা জায়গায় থাকতে হবে আমাদের। এই টুকরো টুকরো করে সমস্যার সমাধান হবে না। তাহলে কী করতে হবে? সরকারটা যারা চালাবেন, এটা একটা রাজনৈতিক শক্তি, তাদের দৃষ্টিভঙ্গিটা কী, মতাদর্শ দিকটা কী, তারা বিশেষ করে সামগ্রিক উন্নয়নের পাশাপাশি যারা সংখ্যালঘু দুর্বল অংশের মানুষ, যেমন আমাদের ত্রিপুরায় উপজাতি অংশের কথা আমরা বলছি, এদের স্বীকৃত সত্য, এদের সমস্যার সমাধানের প্রশ্নে তারা কি ভাবছেন, কী কর্মসূচি নিলেন, এবং কর্মসূচি নিলেই তো হবে না, এটাকে বাস্তবায়নের জন্য অর্থের যোগান এবং কার্যকরী উদ্যোগ, এগুলো মানে ঠিকভাবে যে রাজনৈতিক শক্তিটা করার চেষ্টা করবে, সেরকম শক্তিকে যদি বড় রাজ্য হোক, মাঝারি রাজ্য হোক, ছোট রাজ্য হোক, যদি সরকার পরিচালনায় দায়িত্বে বসানো না যায়, তাহলে কিন্তু সমস্যাটার কোনো সুরাহা নাই। অভিজ্ঞতাটা কি? আমাদের উত্তর পূর্বাঞ্চলে অনেকগুলি রাজ্যই তো উপজাতি প্রধান রাজ্য, মিজোরাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, কেমন না, ইভেন পার্সিয়ালি মণিপুরও বলা যায়। যাই হোক, আমি 4টা রাজ্যের কথাই বলছি, বাকি রাজ্যগুলি যে আছে তাতেও উপজাতি অংশের মানুষ আছেন। তাহলে এই যে 4টা প্রধান রাজ্যের কথা বললাম উত্তর পূর্বাঞ্চলে, উপজাতিরা সংখ্যায় বেশি, ওখানে 80%, 85%, 90% বা তারও বেশি কোনো কোনো জায়গায়, এবং রাজ্যের ভেতরে মোট জনসংখ্যা আছে খুব বেশি ঘটনা তা না। মন্ত্রিত্ব যারা চালাচ্ছেন উপজাতি অংশের মানুষই। তা আমি জিজ্ঞেস করতে চাইছি, তারা কি সমস্ত সমস্যা মুক্ত? তাদের কি দারিদ্রতা নাই, বেকারি নাই, নিরক্ষরতা নাই, ভূমিহীনতার সমস্যা নাই, গৃহের সমস্যা নাই, লজ্জা নিবারণের কাপড় জামার সমস্যা নাই, অসুস্থ হলে পরে চিকিৎসা ঠিকমতো করাতে পারেন না, এটা একটা সমস্যা, এই সমস্যাগুলি নাই তাদের? আছে তো। কিসের ভিত্তিতে বলছেন? আমি তো এই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করার সুযোগ পেয়েছি 20 বছর একটা না। উত্তর পূর্বাঞ্চলে নর্থ ইস্টার্ন রিজন কাউন্সিল, এতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন, রাজ্যপালরা আছেন, বছরে 1-2বার মিটিং হতো, সেখানে গেলেই তো দেখতাম অন্যান্য রাজ্যের পাশাপাশি এই উপজাতি রাজ্যের কথা যে বললেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের রাজ্যের নানা সমস্যার কথা বলতো, আমি যে জিনিসগুলি বললাম। তারপর আমাদেরকেই উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা ফেডারেটিভ বডি তৈরি করতে হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহান্ত ছিলেন তখন, তাকে তার কনভেনার করে, এবং আমরা যখনই নর্থ ইস্টার্ন রিজন কাউন্সিলের মিটিংয়ে বসতাম,
সেখানে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী তারা উপস্থিত থাকতেন। আমরা এই মুখ্যমন্ত্রীদের এই যে ফেডারেটিভ বডিটা, এটা আলাদা করে আগে বসে নিতাম, বসে আমরা ঠিক করতাম, হ্যাঁ, আমাদের বক্তব্যটা কেউ যাতে এক সুরে কথা বলতে পারি। ত্রিপুরার লোক হলো মেঘালয় মিজোরামের সমস্যা বলবো না, আর মেঘালয় মিজোরাম অরুণাচলের লোক হলো ত্রিপুরার সমস্যার কথা বলবে না, এটা চলবে না। এটা একটা যাতে ঐক্যবদ্ধভাবে সমস্যায় আমরা কথা বলতে পারি। তাতে কী বিষয় আলোচনা করেছি আমরা? রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, চাকরি, শিক্ষা, এগুলি নিয়ে তো আলোচনা করেছি। এবং সবগুলির মূল কি? অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা, বেকারি, অশিক্ষা। তাহলে সেই সময় থেকে তো শুনে আসছে এটা। এগুলো কি? এগুলি তো উপজাতি প্রধান রাজ্যই, উপজাতি নেতারাই তো রাজ্য চালাচ্ছেন। তাহলে এই সমস্যাগুলি আছে কেন? এখন আমাদের ত্রিপুরায় রাজন্য শাসন ছিল শত শত বছর, এবং রাজারা তো মানে মানে ত্রিপুরার ইতিহাসের রাজমালা পড়ে যেটা দেখেছি, এই কয়েক শত বছরের রাজা তো উপজাতি অংশের লোকরাই ছিলেন। আমাদের রাজ পরিবার তো গর্বের সঙ্গে এটা বলেন। তো রাজন্য শাসিত ত্রিপুরায় কি হয়েছে? শেষের দিকে মহারাজগঞ্জ বাজার ছাড়া আর দু একটা আগরতলা শহরের স্কুল ছাড়া আর রাজবাড়িটা নতুন করে মানে আপনার মানে এটা ভেঙে গেছিলো ভূমিকম্পে, তারপরে বাইরের থেকে লোকজন এনে এটা বাড়ি তৈরি করা ছাড়া এই পয়সা কাদের? কেউ কি বাইরে থেকে টাকা দিয়েছে? রাজ্যের ভেতর থেকে? কাদের টাকা? মানুষের টাকা। কোন মানুষ? বড় অংশই উপজাতি অংশের মানুষ। তারা কারা? দরিদ্র, লেখাপড়ায় তারা অত্যন্ত পেছনে, স্কুল নাই তো, তারা সারা বছর ঠিকঠাক মতো খেতেও পারেন না, আয় উপার্জন নাই, গরিব মানুষ। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথায় রাস্তা, কোথায় ঘাট, কোথায় স্কুল, কোথায় হাসপাতাল, কেমন না, কোথায় রেল, কোথায় শিল্প, কোথায় কৃষির উন্নয়ন, এগুলো তো কিছুই ছিল না। এই পূর্ব পাকিস্তানের উপর দিয়ে আগরতলা থেকে উদয়পুরে যেতে হতো। আমি রবীন্দ্রনাথের মানে লেখা পড়তে গিয়ে দেখেছি, কেমন না, এগুলি তো তৈরি করার কথা না। তাহলে রাজন্য শাসিত ত্রিপুরা, উপজাতি রাজারা বছরের পর বছর, উপজাতিরাই রাজা, উপজাতিরাই সংখ্যাগরিষ্ঠ, তো আর কি চাই? তো হলো না তো, এটা তো বুঝতে হবে আমাদের। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি বামফ্রন্ট সরকার ত্রিপুরায় ৭৮ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে। এডিসিরা কে তৈরি করলো? সপ্তম তফসিল, পরে ষষ্ঠ তফসিল। ভাষার স্বীকৃতি কে দিল? ককবরক ভাষা। ককবরক ভাষায় স্কুলে পড়ার ব্যবস্থা কে করল? চাকুরিতে সংরক্ষণ খুব কঠোরভাবে মেনে চলার ব্যবস্থা কে করল? প্রমোশনে এই সংরক্ষণের ভিত্তিতে উপজাতি তফসিলেরও যাতে ঠিকভাবে উচ্চ পদে যেতে পারে তার ব্যবস্থাটা কে করলো? এবং গোটা উপজাতি অধ্যুষিত এলাকার যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলি ছাড়া কোনো উন্নয়ন হয় না, সেগুলি কে তৈরি করলো? আমি আগে উল্লেখ করেছি, এগুলি সব তো বামফ্রন্ট সরকার আসার পর। তার টাকা কম, কেন্দ্রের সঙ্গে লড়াই করে টাকা এনে করতে হয়েছে। এবং বাজেটে বিধানসভায় মুখ্যমন্ত্রী সেখানে বুকে হাত দিয়ে বলবার চেষ্টা করত, অত্যন্ত সততা নিষ্ঠা নিয়ে। সেখানে এই এলাকা যারা অনেক বেশি পেছনে পড়া, শয়ে বছর এই এলাকাটার দিকে নজর দেওয়া হয়নি, সেই এলাকাকে এগিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। এবং যে সন্ত্রাসবাদীর সমস্যা, এটা পেছনে এটা অনুন্নয়ন, এটা একটা অন্যতম কারণ। কাজে এটা মোকাবেলা করতে গেলে পর পলিটিক্যালি আইডিওলজিক্যালি যেমন এটা ফাইট ব্যাক করতে হবে, সঙ্গে সঙ্গে বেসিক যে প্রবলেমটা এটা ওভারকাম করার জন্য সেই ধরনের উদ্যোগ নিতে হবে। তার জন্য এই উন্নয়নের কাজ চাই, তার জন্য টাকা লাগবে। বাজেটে বামফ্রন্ট সরকারের সময়ে অন্তত আমরা যে ২০-২২ বছর সরকার চালিয়েছি, এক নাগারে ২০ বছর, এবং দশরথদেব ৫ বছর, ২৫ বছর, তাতে বাজেটের প্রায় ৬০% টাকা ট্রাইবেল এলাকার উন্নয়নের জন্য, ইনক্লুডিং ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেখানে কিন্তু আমরা বরাদ্দ করার চেষ্টা করতাম। এবং এগুলো রূপায়িত হতো, বাস্তবায়িত হতো। মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সহ ঘুরে ঘিরে এগুলো একবারে ময়দানে মাঠে গিয়ে সেগুলি দেখবার চেষ্টা করতেন। এবং এডিসি নির্বাচিত, তাদের সাথে সরকারের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য দপ্তরের মন্ত্রীরা বছরের মধ্যে ২-৩ এডিসি হেডকোয়ার্টারে গিয়ে বসে মিটিং করতেন। তাদের লোকরা থাকতেন, সরকারের মুখ্য সচিব,
ডাইরেক্টর জেনারেল পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরের সচিব তারা উপস্থিত থাকতেন, তারা প্রশ্নগুলি তুলতেন, সমস্যাগুলি তুলতেন, সমাধান কিভাবে হবে বলতেন। মিটিংয়ে বসে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বা অন্য মন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের যে সচিব ইনক্লুডিং চিফ সেক্রেটারি তৎক্ষণাৎ যে বিষয়গুলি বলতে পারতেন ক্লিনস করতেন, আর যেগুলি বলতে পারতেন না বলতেন আমাদের ফিরে যেতে দিন, সময় দিন, আমরা একটু পরীক্ষা করে অবশ্যই আগামী এতদিনের মধ্যে আপনাদের আমরা জানাবো। এই যে প্রচেষ্টাটা ছিল, প্রয়াসটা ছিল, কোথায় এগুলি এখন? নাথিং ইজ দেয়ার। কাজে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি যেটা বলতে চাইছি, প্রশ্নটা আলাদা রাজ্য না, প্রশ্নটা হচ্ছে রাজ্য পরিচালনার দায়িত্বে যারা তাদের দৃষ্টিভঙ্গিটা। কাজেই এখানেও আমি উল্লেখ করলাম বামপন্থী ফ্রন্টের দৃষ্টিভঙ্গি, আর এযাবৎ বিজেপি সহ যারাই ত্রিপুরায় সরকারে আসছে বা সরকার চালিয়ে গেছে তাদের দৃষ্টিভঙ্গি তো আকাশ পাতাল, দিন রাত্রের মতো ফারাক, কেমন না? তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমি বলবো যে বিজেপির কথা আমি একটা দৃষ্টান্ত দেব। আমাদের দেশের প্রধানমন্ত্রী কোন রাজ্য থেকে এসেছেন? গুজরাট। গুজরাটে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 10 বছরের বেশি সময়। তো গুজরাটে জনসংখ্যার মধ্যে ট্রাইবেল কত? প্রায় 95 থেকে 98 লক্ষ। আমার ধারণা এখন 1 কোটি ছাড়িয়ে গেছে। তাদের ভাষা স্বীকৃতি আছে, তাদের এডিসি হয়েছে, তাদের এলাকার উন্নয়নের কী ব্যবস্থা করেছে, স্পেশাল কী প্রোগ্রাম? নাথিং। আমি গুজরাটি বললাম, অন্য জায়গায় নাই বা বললাম। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের যে বন্ধুরাই প্রশ্নটা তুলছেন, হ্যাঁ, ক্ষোভ থেকে, বিক্ষোভ থেকে, হ্যাঁ, এবং সমস্যার তো বাস্তব কতগুলি ভিত্তি আছে, ঠিকই আছে, কিন্তু এই তুল্যমূল্য বিশ্লেষণটা করতে হবে যে না, এটা তো একটা রাজ্য বড় ছোটোর প্রশ্ন না, আলাদা করে সংখ্যালঘুদের যেন রাজ্য করে দিলেই হবে না। কার হাতে এই সরকারটা চলবে, তাদের দৃষ্টিভঙ্গিটা কী হওয়া উচিত, এবং এর সাথে এদের উন্নয়নের প্রশ্নটা সবচেয়ে ওতপ্রোতভাবে জড়িত। সেদিক থেকে এটা ভাবনা না রাখলে পর আলাদা রাজ্যের স্লোগান কিন্তু এটা একটা ঐক্যের বা সংহতির প্রশ্নে সমস্যা তৈরি করতে পারে, এবং এই জায়গাটাই যারাই প্রশ্নটা তুলছেন তাদেরও ভালো করে বুঝতে হবে, বিবেচনা করতে হবে, তা না হলে তো বিভ্রান্তি থেকে মুক্তি পাবে না। আরেকটা প্রশ্ন, দীর্ঘদিন ধরেই আমাদের ককব্রক ভাষার যে স্ক্রিপ্ট বা লিপি সেটাকে নিয়ে বিতর্ক চলছে। আপনাদের সরকারের বিরুদ্ধেও একটা অভিযোগ আছে যে আপনারা ককব্রকের জন্য রোমান লিপির দাবি থাকলেও রোমানকে আপনারা স্বীকৃতি দেননি। তাই এখন বর্তমানে সেটাকে জোরদার করে আন্দোলন করতে আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি কি রোমান লিপিকে সমর্থন করবেন ককব্রকের জন্য? বামপন্থী ফ্রন্ট সরকার দশরথ দেব যখন সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন, তার যে দীর্ঘ গণ আন্দোলন, শ্রেণী আন্দোলনের অভিজ্ঞতা, এবং তার লড়াইটাই শুরু হয়েছে উপজাতি অংশের মানুষের মধ্যে কাজের মধ্য দিয়ে। তিনি নিজে একজন উপজাতি অংশের মানুষ, খোয়াইতে তার জন্ম। লেখাপড়া শেষ না করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চলে এসে এই জনশিক্ষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সেখান থেকে ত্রিপুরা গণমুক্তি পরিষদ। তাহলে এই জায়গা থেকে কাজ করা, এবং ইউনিভার্সিটিতে যখন তিনি পড়াশোনা করেন তখন ভাষা বিজ্ঞান নিয়েও তার পড়াশোনা করার সুযোগ ছিল। সবটা মিলিয়ে তিনি যখন উপজাতি জনগোষ্ঠীকে সংহত করে একটা পূর্ণ জাতি হিসাবে ডেভেলপ করুক এটা আন্তরিকভাবে চাইতেন, তখন তার যে ভাষা, তার উন্নয়নের জন্য তার একটা আলাদা উদ্যম ছিল। লেখালেখি তিনি করতেন, এবং সেটা করতে গিয়ে ককবরক ভাষায় লিখতে গিয়ে তারই অভিজ্ঞতার মধ্যে যা তিনি অর্জন করেছেন তার ভিত্তিতে তিনি বলার চেষ্টা করেছেন। ককবরক ভাষা ডেভেলপ করতে গেলে পর তার একটা লেখ্যরূপে আমাদের যেতে হবে। এই লেখ্যরূপের ক্ষেত্রে তার ডায়ালেক্টটা যেটা, সেটা বাংলাই হওয়া বাঞ্ছনীয়, এবং তার ব্যাখ্যা ছিল ত্রিপুরা একসময় উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন, কিন্তু এখন তো তারা সংখ্যাগরিষ্ঠতা নাই, যে কোনো কারণে হোক, ঐতিহাসিক ভিত্তি তার মধ্যে আছে। অনুপজাতিরা, তার মানে বাংলাভাষী যারা, তারা সংখ্যাগুরুতে পরিণত হয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প যাই আছে, পরিবহন, সব ক্ষেত্রেই তারা ডমিনেট করছে, অর্থনীতি থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা।
তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের এই উপজাতি অংশের মানুষ তারা মানে শিক্ষা দীক্ষা হোক, হাসপাতাল হোক, বাজার হোক, তারপর ব্যবসা হোক, বাণিজ্য হোক, যেখানেই যাবেন সেখানে তো কথাবার্তা বলতে হবে এই অংশের সঙ্গেই, হ্যাঁ। এবং এর মধ্য দিয়েই তো আমাদের সমস্যাগুলির সমাধানের রাস্তাও খুঁজে বেরোবে এবং সংহতিটাও সুদৃঢ় হবে। সেই জায়গায় আমাদের যে নিজস্ব ভাষা, এই ভাষাটা ডেভেলপ করার মধ্য দিয়ে আমাদের ভাষাটাও সমৃদ্ধ হবে। এটা লেখ্যরূপটা সেই কারণে তার অভিজ্ঞতা থেকে বলেছেন ত্রিপুরার পরিস্থিতির প্রেক্ষাপটে এটা বাংলাই তার ডায়ালেক্ট হওয়া উচিত, তিনি এটা বলেছেন। তো এই ডায়ালেক্ট নিয়ে এর আগে বিতর্ক তেমনভাবে ছিল কিনা আমার অন্তত জানা নাই। তো আমি তো ত্রিপুরায় রাজনীতির সাথে যুক্ত 56-57 বছর, আমি বলতে পারেন যে 67-68 সাল থেকে আমি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত। আগে ব্যাপারটা এরকম দেখা যায়নি। তো দশরথদেব যখন এটা বলেছেন তখন দেখা গেল যে উপজাতি যুব সমিতি 60-63 সালে তৈরি হয়েছে, কেমন না? তো এটা তো আসলে কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত রাজ পরিবারের সমর্থন তার পেছনে ছিল। যাই হোক, তারা সেখানে বাংলা বা হরফটা নেওয়ার পক্ষে না, তারা রোমান বললেন, কেমন না? এখন বৈজ্ঞানিক ভিত্তি তার কী আছে আমি জানি না, এটার মধ্যে জাত বিদ্বেষের ভাবনা লুকাইতে হচ্ছে কিন্তু সেটাও আমি জানি না। এটা যখন তুলেছে বামফ্রন্ট সরকার, দশরথ দেবের এই যে বিশ্লেষণ, অভিজ্ঞতা সঞ্জাত, এটার ভিত্তিতে ককবরকের লেখ্যরূপের ক্ষেত্রে লিপি বাংলাটা গ্রহণ করার পক্ষে মত দিয়েছে। এবং এই যে রোমানের প্রশ্নটা আসলো, এটাকে কিন্তু দশরথদেবও বিরোধিতা করেননি বা বামফ্রন্ট সরকারও বিরোধিতা করেনি। বা এই যে বাংলা ডায়ালেক্টটা নেওয়া হলো, সরকার কিন্তু এই সিদ্ধান্ত নেয়নি যে যারাই ককবরক ভাষায় লেখালেখি করবেন বাংলা ডায়ালেক্টই লিখতে হবে, এটাকে বাধ্যবাধকতা হিসাবে সিদ্ধান্তও নেয়নি। এটা যারা মনে করবেন তারা বাংলায় লিখবেন, যারা মনে করবেন তারা রোমানে লিখবেন, কেমন না? কাজে এটা জোর করা যাবে না। এবং বামফ্রন্ট সরকারের অবস্থান ছিল যে এটা জীবনের অভিজ্ঞতায় উপজাতি জনগণ তারাই ঠিক করবেন এই ভাষার বিকাশের জন্য, সংহত এবং সমৃদ্ধ করার জন্য ডায়ালেক্টটা কী হবে, এটা সরকার থেকে ভেবে চাপিয়ে দেওয়া যায় না। তারপরেও বামফ্রন্ট সরকার এক সময়ে পবিত্র সরকার, তিনি একজন খুব স্বনামধন্য শিক্ষাবিদ, পশ্চিমবাংলার ভাষাবিদও বটে, তাকে মেম্বার করে ওয়ান ম্যান কমিশন করেছিল এই বিষয়টা সম্পর্কে তার মতামত দেওয়ার জন্য। তিনি বেশ কয়েক মাস এক নাগার এখানে কাজ করেছেন, প্রায় 1-1.5 বছর সময় নিয়ে গ্রামে গঞ্জে ঘুরেছেন, উপজাতি এলাকায় গেছেন, নানা অংশের মানুষের সাথে কথাবার্তা বলেছেন। হ্যাঁ, সবটা মিলিয়ে যারা বুদ্ধিজীবী, লেখালেখির সঙ্গে যুক্ত, ট্রাইবেল, নন ট্রাইবেল সব মিলিয়ে তারপরে তিনি তার একটা মতামত দিয়ে গেছেন। তাতে তিনি পরিষ্কারভাবে যেটা বলেছেন যে বামফ্রন্ট সরকার এখন যে অবস্থানটা নিয়ে চলছে, এই মুহূর্তে এটার পরিবর্তন করার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না, এবং এরকম অবস্থা আসেও নি। এবং তার মুদ্রা কথা ছিল বাংলার ডায়ালেক্টও অনেকে লেখেন, রোমানেও লেখেন, এবং বামফ্রন্ট সরকারের যে অবস্থানটা, এটা উপজাতি অংশের মানুষই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়ে কোনটা ডায়ালেক্ট হিসাবে গ্রহণ করা দরকার, এটা যখন তারা ঠিক করতে পারবেন তখন সেটাই গৃহীত হবে, সেটাই সরকারের চিন্তা। মানে উপজাতি অংশের বেশিরভাগ মানুষ রোমান লিপিকে সমর্থন করলে আপনার কোনো আপত্তি থাকবে না? আপত্তি কী আছে? এটা যদি বেশিরভাগ যদি বলেন, হ্যাঁ, এবং এটার যদি বাস্তবতা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাখ্যা করে বলতে পারে, গ্রহণযোগ্য হয়, তাহলে আপত্তি কী থাকবে? এটা তো ঈর্ষাকাতরতার কিছু প্রশ্ন নেই, ভাষাটা সমৃদ্ধ হোক। কাজে এই জায়গায় এখন তো আবার আসছে দেবনাগরীতে এটা লেখার কথা, এটা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন দেবনাগরীতে। বলছে, এটা কি কথা হলো? বিদেশে কোনো ডায়ালেক্ট আনা যাবে না। আরে মশাই, আপনার রাষ্ট্র চলছে ইংরেজি আর হিন্দিতে, তো ইংরেজিটা কি দেশি নাকি? এটা কি ডায়ালেক্টে লেখা হয়? আমাদের কেন্দ্রীয় সরকার চলছে, আমাদের রাজ্যও চলছে, ইংরেজিতেও লেখা হয়, বাংলাতেও লেখা হয়, ককবরকেও লেখা হয়,
হিন্দিতে বরং কমই লেখা হয়, কেমন না? এটা তো আসলে সমস্যাটার সমাধান হলো না। এটা হলো এটার মধ্যে আরেকটা জটিলতা তৈরি করা, আরেকটা দিক করা। এটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় আছে কিনা আমি জানি না, এটার কোনো ব্যাখ্যা আমি শুনিনি। কিন্তু আপনি যা বললেন ঠিক, উনি আবার এই নতুন করে এই কথা বলার চেষ্টা করছেন। কিন্তু আমরা যেটা মনে করছি এখন পর্যন্ত তর্ক বিতর্ক হচ্ছে, হঠাৎ করে দেখছি এই যে কোনো একটা রাজনৈতিক দল নতুন করে গজিয়ে ওঠা, যারা আসলে বিজেপি সরকারটাকে টিকে থাকতে সাহায্য করছেন 2023-এর বিধানসভা নির্বাচনে, তাদের চেহারাটা খুব উদুম হয়ে গেছে, কেমন না? তারা এই উপজাতি জনজীবনের যে মৌলিক দৈনন্দিন গুরুত্বপূর্ণ জীবন সমস্যাগুলো, কাজ, খাদ্য, রোজগার কেনবার ক্ষমতা, এই যে ঘরবাড়ি, জামা কাপড়, অসুস্থ চিকিৎসা, এগুলো নিয়ে তারা বিব্রত। এদিকে তাদের চোখ নাই। এটা এডিসি চালাচ্ছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে তারা দৃষ্টি ঘোরাবার জন্য, কেমন রাজনৈতিক সুযোগ নেবার জন্য, তারা ফায়দা তোলার জন্যে যখন যে বিষয়গুলি বললে সুবিধা হয় সেই বিষয়গুলি বলেন। গত 5-7 বছর যাবৎ বা তারা তৈরি হওয়ার পর থেকে এগুলো নিয়ে মাথা কাবার নাই। এখন আবার এই যে সামনের এপ্রিল মাসে এডিসির নির্বাচন আসছে, এই মুহূর্তে যাতে এই মূল ইস্যুগুলি নিয়ে কথাবার্তা না সামনে আসতে পারে, এটা নিয়ে তারা সামনে আসার চেষ্টা করছেন। অধিকার আছে তাদের, এটা করার তাদের অধিকার নাই, তারা করতে পারে না, এই কথা তো আমরা বলছি না। কিন্তু মূল সমস্যাগুলি বাদ দিয়ে এটা নিয়ে তো এই মুহূর্তে উপজাতি জনজীবনে বিরাট কোনো সমস্যা তৈরি হচ্ছে না, লেখাপড়ার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে না। এবং হ্যাঁ, এটা ঠিক আছে, আমি পত্রিকায় দেখছিলাম যে এই মানে রোমানে প্রশ্ন না করাতে কিছু ছাত্রের অসুবিধা হয়েছে, সম্ভবত 7-10 ভাগ ছাত্রের অসুবিধা হয়েছে। এটা তো আমাদের সময় সিদ্ধান্ত ছিল এটাতে প্রশ্ন করবেন, যারা এই প্রশ্ন দেখে উত্তর দেবেন। তাহলে এই সমস্যাটা কেন হবে? এটা কেন তৈরি করলে? দরকার ছিল না তো, এটা চলুক না, কেমন? তো এখন এটাকে ভিত্তি করে দেখা গেল একটা আবার পরিমণ্ডলটাকে উত্তেজিত করার চেষ্টা হচ্ছে। তা আমার নিজের ধারণা, এগুলো নিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। ভাষা তার নিজের গতিতে, জনগণের উদ্যোগে, আয়োজনে, অভিজ্ঞতায় ঠিক তার রাস্তা করে নেবে। আরেকটা বিষয়, সম্প্রতি আমাদের রাজ্যের মেধাবী ছাত্র এঞ্জেল চাকমা, দেরাদুনে উনি মানে পড়তেন বা পড়াশোনা করছিলেন, ফাইনাল ইয়ার MBA-র, কিন্তু ওনাকে চাইনিজ বলে বা চিংকি মোমোস বলে এই ধরনের কটূক্তি করে শেষ পর্যন্ত ওনাকে ছুরি মেরে হত্যা করা হলো নির্মমভাবে। এই যে নর্থ ইস্টের জনগণকে বা নর্থ ইস্টের লোকদেরকে এইভাবে চাইনিজ বলে নর্থ ইস্টের বাইরে আখ্যায়িত করা হয়, এই বিষয়ে কি বলবেন স্যার? প্রথমত আমি যেটা বলবো, যে ছাত্র বন্ধুটির কথা বলা হলো, সে চাকমা কমিউনিটির, হ্যাঁ, এঞ্জেল চাকমা। এটা বর্বরচিত অমানবিক পদ্ধতিতে তাকে খুন করা হলো। এটা আমি তীব্রভাবে নিন্দা করছি। খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং আইনের ভিত্তিতে তাদেরকে খুব কঠিন সাজার ব্যবস্থা করা উচিত। এবং আহত হওয়ার পর, আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসাটা শুরু হতে সময় নিয়েছে, পত্রপত্রিকা পড়ে আমি যা দেখেছি। এটা মনে হয়েছে খানিকটা অবহেলা ছিল। থানায় তার পরিবারের লোকরা যখন মামলা করতে গেছে, দারোগা বাবুরা সেই মামলা নেওয়ার ক্ষেত্রে ঔদাসীন্য দেখিয়েছে। তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যারাই কাণ্ডটা ঘটালো বা এরকম কাণ্ড ঘটাতে অভ্যস্ত, তারা ওখানকার প্রশাসন, সরকার, তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদতে পুষ্ট হয়েই এই সমস্ত কাণ্ড কারখানা করার সাহস পাচ্ছে। কাজেই এটা তো কোনো মতেই চলতে পারে না। এখন কি সমস্যাটা কি? অ্যাঞ্জেল তাকে দেখতে চীনের লোকদের মতো, তাতে অপরাধের কি হলো? চাইনিজ লোকটা কি ভারতবর্ষে আসতে পারেন না? ভারতের লোক যদি চীনে যেতে পারে, চীনের লোক ভারতবর্ষে আসে, এটা তো বেআইনি না? তাহলে ভারত সরকারের দায়িত্ব, এটা কি হচ্ছে?
চাইনিজরা আমাদের প্রতিবেশী, নিয়মকানুন পদ্ধতি মেনে আমাদের দেশের লোক যেরকম চিনে যায়, লেখাপড়া ব্যবসা বাণিজ্য হয় না তো না, তারাও আসেন। এবং তারা তো অনেক পুরনো একটা অংশ আছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। আমি তাদের রেস্টুরেন্টে গিয়ে এই চাইনিজ খাবারও খেয়ে এসেছি ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে। যখন যেতাম বাইরে, কলকাতা থাকতাম 2 দিন 4 দিন 5 দিন, আমার অভিজ্ঞতার কথা বলছি আমি। কেমন না, কই এ নিয়ে তো কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গায় ভারত সরকারের দায়িত্ব হচ্ছে, এই যে ঘটনাগুলো ভারতবর্ষের সব রাজ্যে হচ্ছে ঘটনা কিন্তু না, কিছু হাতে গোনা রাজ্যের মধ্যে। প্রথমত রাষ্ট্রীয় স্তর থেকে ভারত সরকারের অবস্থানটা ক্লিয়ার করা, এটা কি হচ্ছে। চাইনিজ যদি হয়ও, তাহলে এভাবে তাকে আক্রমণ করতে হবে, এ অধিকার কে দিল? তো বেআইনি কাজ, অসাংবিধানিক কাজ, কেমন না, এটা কোনো মতেই চলতে পারে না। দ্বিতীয়ত, যেই রাজ্যে ঘটনা ঘটছে সেই রাজ্যের সরকারের কাছে বলা দরকার যে তোমরা এই যে ঘটনাগুলি ঘটছে তার বিরুদ্ধে আমরা, দেশের সরকার এই সম্পর্কে যে অবস্থান নিয়েছে এটা ব্যাপকভাবে ক্যাম্পেইন করো। পুলিশ এবং প্রশাসন তাদের থেকে এক্সট্রা নজরদারি রেখে, যেহেতু এরকম ঘটনা তোমাদের রাজ্যে এর আগে ঘটেছে, সাম্প্রতিক অতীতেও ঘটেছে, আর যাতে এরকম ঘটনা ঘটতে না পারে তার জন্য দৃঢ়পণ ব্যবস্থা তোমরা গ্রহণ করো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই যে ছেলেটা মারা গেল, 5th ইয়ারের স্টুডেন্ট, ফাইনাল ইয়ার প্রায় বলা যায়, তার পরিবারের অবস্থা আমার তেমন একটা জানা নেই। তার যদি ছোট ভাই বোন থাকে, তাদের পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, এটা কে দেখবে? সরকার দেখবে। কেন্দ্রীয় সরকারকে এখানে এগিয়ে আসা দরকার। আমাদের রাজ্যের ছেলে যেহেতু, আমি তো আবেদন করব রাজ্য সরকারও এখানে একটা কার্যকরী স্বতঃপ্রণোদিত উদ্যোগ নেওয়া দরকার। আর্থিক দিক থেকে যদি পরিবারটার পাশে দাঁড়ানো দরকার মনে করেন, তাহলে পরে সরকারের কাছে আবেদন থাকবে তারা যাতে পরিবারটার পাশেও দাঁড়ান, না হলে কি করে হবে। আরেকটা বিষয় স্যার, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশেষ করে আপনি তো এই রাজ্যের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রিত্ব ছিলেন, যারা আপনাদের মতো ক্ষমতায় বসেন তাদের বিষয় সম্পত্তি হঠাৎ করে বিত্তশালী হতে আমরা দেখেছি বা অভিযোগ উঠছে, কিন্তু আপনি একজন এই রাজ্যের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রিত্ব হয়েও সারা ভারতবর্ষেই একজন উদাহরণ, যে মুখ্যমন্ত্রী হলেও সহজ সরল জীবন বা কম সম্পত্তির মালিক কিভাবে হতে পারেন সেটার একটা নজির আপনি। এটা কিভাবে সম্ভব হয়েছেন, একটু এই বিষয়ে আমাদেরকে বলবেন। যেহেতু আমি কমিউনিস্ট পার্টির মেম্বার, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মেম্বার হতে গেলে পর তাকে একটা প্রতিজ্ঞাপত্র স্বাক্ষর করতে হয়। তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে সহজ সরল জীবনযাত্রা নির্বাহ করতে হবে, সাধারণ জীবনযাত্রা নির্বাহ করতে হবে। তার অর্থ হচ্ছে এই সহায় সম্পদ, বিত্ত, এগুলি বাড়াবার চিন্তা না, কেমন না। তো সেই দিক থেকে, আর আমাদের তো মন্ত্রিত্ব যারা করেন তাদের তো টাকা পয়সা, বা বিধায়কও যারা, এগুলি তো সরকারের টাকা, আমাদের গঠনতন্ত্রে বলা আছে এগুলো ওখানে জমা দিতে হয়। ওখান থেকে পরিবারের সংখ্যা টঙ্কা হিসাব টিসাবের মধ্যে রেখে সরকার একটা টাকা দেয়, হ্যাঁ, বাকি টাকাটা পার্টি একটা টাকা দেয়, বাকি টাকাটা পার্টির তহবিলে থাকে। সেটা দিয়ে পার্টি সর্বক্ষণের কর্মীদেরও ভাতা দিয়ে পার্টি পরিচালনার ক্ষেত্রে তাদের কাজে লাগাবার চেষ্টা করে, পার্টির সামগ্রিক উন্নয়নের কাজে লাগায়। পার্টির কাজ মানে তো জনগণের স্বার্থে কাজ। এই জায়গাটা হচ্ছে অন্য দলের সাথে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ফারাক। সেই পার্টির সদস্য হিসাবে পার্টি প্রথম থেকে যেভাবে আমাদের গড়ে তুলেছে তার প্রতিফলন সরকারে গিয়ে কাজ করতে গিয়েও আলাদা কিছু মনে হয়নি। সেই কারণে বিত্ত বৈভব নিয়ে ভাববার চিন্তা করার প্রশ্নই আসেনি। অনেকে তো 5 বছরেই কমপ্লিট হচ্ছে না, কিন্তু সম্পত্তির হিসাব দিতে হচ্ছে। না, সম্পত্তির হিসাব তো আমরা প্রত্যেক বছরই দেই, এবং সাংবাদিক সম্মেলন করে আমার এই সম্পত্তি ছিল এভাবে হিসাব দিতে আমরা দেখেছি বর্তমান সময়ের কোন একজন মন্ত্রী। আচ্ছা, সেটা আছে, সেটা করছে, এটা নিয়ে নানা অভিযোগ উঠছে। এখন যেমন এখানকার সরকার, ওখানকার ডিসি, তাতে
দুর্নীতি আকছার চলছে, প্রতিযোগিতা চলছে, এই নিয়ে নিজেদের মধ্যে মারামারি লড়াই ইত্যাদি হচ্ছে, এগুলো তো আসছে তো, এবং এটা তো ঘটনা চোখের সামনেই মানুষ দেখছে। যে আগে একটা বিড়ি দুবার ডিভিয়ে খেত, সিগারেট তো দূরের কথা, এখন সে তো দিনে কয়েক প্যাকেটই সিগারেট উজাড় করে দিচ্ছে। কারণ সাইকেল চালাতো, এখন তার গাড়ি হয়ে গেছে। কাঁচা ঘর ছিল, ছনের ঘর ছিল, দুতলা তিনতলা হয়ে যাচ্ছে। এগুলি ঘটনা মানুষ দেখছে। এগুলি আপনি যা বলছেন এগুলি কল্পিত না, এগুলি বাস্তব ভিত্তি আছে। তো এগুলি মানুষ দেখছেন, মানুষ তার মতো করে সিদ্ধান্ত নেবেন এবং ব্যবস্থা তো নিশ্চয়ই নেবেন। এগুলো করে মানে নিজের বিত্তীয় বৈভব সম্পদ বাড়ানো যায়, কিন্তু বেশি দূর যাওয়া যায় না। আরেকটা একেবারে শেষের পটে একটা বিষয় না মানে জিজ্ঞাসা না করলেই নয় যে এই যে আপনার বয়স এখন আমার মনে হয় 70+, 76। হ্যাঁ 76 বছর, কিন্তু বর্তমান সময়ে আমরা যা দেখছি কম বয়সী যারা ছেলে মেয়ে আছে বা যুবক আছে তারাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছেন এখন। কিন্তু সেই জায়গায় আপনি একজন 76 ইয়ার্স, তারপরও তরুণদের মতো এদিক সেদিক ঘুরে বিভিন্ন মিছিল মিটিং বা সভা টভা করছেন, কিভাবে সম্ভব হচ্ছে, কি রহস্য আছে এর পিছনে স্যার? আজকেও তো মিছিল করেছি, সভাও করেছি ভেনিজুয়েলার আক্রমণের প্রতিবাদে, ঠিকই তো আছে না? এগুলো তো কি, এটা আমাদের জীবনধারা, শৃঙ্খলা, এটা আরোপিত না, এটা নিজের থেকে এটা ডেভেলপ করতে হবে। কি রহস্য থাকতে পারে স্যার? হ্যাঁ, কি রহস্য থাকতে পারে এর পিছনে? অবশ্য কিছু নয়, শৃঙ্খলা, ডিসিপ্লিন, লাইফ লিডিংয়ে একটা ডিসিপ্লিন। এটা প্রত্যেক দিন মাছ মাংস ডিম দুধ এটা এবং থালা ভর্তি ফল এগুলো বোধহয় খান, তার জন্যই বোধহয় স্বাস্থ্য হয়তো ভালো, এটা কিন্তু ঘটনা না। বরং এগুলি যত বেশি খায় তত তাড়াতাড়ি অসুস্থ হয়। তাহলে প্রশ্নটা কি? সময় মতো ঘুমোতে যান, সময় মতো ঘুম থেকে উঠুন, উঠেই খেতে বসবেন না, একটু হাঁটাচলা করুন, একটু এক্সারসাইজ করুন, কেমন না? তারপরে ঠিক আছে, যখন যেটা না খেলে না হয় সেটা খাবেন, ঠিক না? একটু পড়াশোনা করবেন, লেখালেখিও করবেন, মানুষের সঙ্গে মিশবেন, তাদের কথাবার্তাও শুনবেন, কেমন? এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলো তো আসলে অন্য কিছু না তো। আমি তো অন্য কিছু করি বলে আমি তো করি না এমন কিছু, এইটাই তো, এর বাইরে তো কিছু নাই। এ তো কলেজে পড়ার থেকেই এই পদ্ধতি, স্কুলে পড়তো। আমি যখন উদয়পুরে রমেশ স্কুলে পড়তাম তখনও তো এগুলি আমাদের দিদিমা দাদুরা এভাবেই আমাদের বড় করেছেন। আর পার্টিতে আসার পর এটা তো পার্টির শৃঙ্খলার মধ্যেই পড়ে গেছে। তো এটা করছে কি না এটা তো দেখবার জন্য পার্টি নেতারা এই দরজা ফাঁক করে আমাদের পরখ করতেন, ঘটনাটা না, বিশ্বাস বলে আমরা নিজেরাই মনে করেছি এই পদ্ধতি অনুসরণ করে চললে জীবনযাত্রা অনেক বেশি মানে সুস্থির হবে, সেটাই অনুসরণ করছি। কাজেই যেটা আপনি বলছিলেন, হ্যাঁ, আমাদের যারা যুবকরা তরুণরা তারা এটা অনুসরণ করলেই তো মানে তারাও দীর্ঘ সময় খুব সুস্থ শরীর নিয়ে বেঁচে পড়তে থাকতে পারবেন। কেন পারবেন না? না পারার তো কোনো কারণ নেই। ধন্যবাদ, অনেক সময় নিয়ে ফেলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য। ধন্যবাদ স্যার। আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এই যে প্রশ্নগুলো, এগুলো তো শুধু আপনাদের প্রশ্ন না, জনগণের মধ্যে উত্থাপিত প্রশ্ন, বিশেষ করে উপজাতি অংশের জনগণের মধ্যে এগুলো আপনাদের নাড়া দিয়েছে। তাতে মনে হয়েছে আমাদের সঙ্গে কথা বললে পর হয়তো এগুলোর জুৎসই জবাব পাবেন, যেটা সাধারণের মধ্যে উত্থাপিত প্রশ্নগুলি যে বিভ্রান্তির বলিরেখা তৈরি করেছে এগুলো দূর হতে সাহায্য করে। ফলে আপনাদের এই উদ্যোগটাকে আমি খুব অভিনন্দন জানাচ্ছি এবং এই বিষয়টা জনগণের মধ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই কার্যকরী ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন। এটাই, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার।